ফেসিবাদী স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার। পানি কমলেও বন্যা দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয়, খাদ্য বাসস্থান সংকটে হাহাকার, বিভিন্ন স্থানে 20 জনের মৃত্যু। বন্যার্তদের সহায়তায় ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল, সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত বলছে ছাত্র জনতা। এবং 37 দিন পর মেট্রো রেল চলাচল শুরু, নগরবাসীর স্বস্তি। আপাতত বন্ধ থাকছে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। ফেসিবাদ ও স্বৈরাচারী সরকারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্যহীন দেশ গড়তে তার সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে চলমান বন্যায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে ভাষণে তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করে দিয়েছে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। বন্যা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার কথাও জানান তিনি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। কখন সরকার বিদায় নেবে সেটা জনগণ নির্ধারণ করবে মন্তব্য করে নিজেরা সরকারের মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেবেন না বলেও জানান প্রধান উপদেষ্টা। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানায় ডক্টর মোহাম্মদ ইউনূস। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের 11 জেলার 73 উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত 11 লাখ পরিবার পানিবন্দী হয়েছে। মানবেতর দিন কাটাচ্ছে অন্তত অর্ধ কোটি মানুষ। বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নদ নদীর পানি কমতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরে জেলা সদর সহ 5 উপজেলায় টানা 7 দিন ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বন্যা দুর্গতরা। রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ডুবে আছে এখনো। এ অবস্থায় চরম খাদ্য জল সংকটে কাতরাচ্ছেন বানভাসী মানুষেরা। গরুঘর, বড়ঘর সব ভর্তি গেছে, অসুখে খুব কষ্ট পাইতে আছি। আমাদের ঘরের অবস্থা অনেক খারাপ, পানি ঢুকে ভরে গেছে। 8-10 দিন খুব পানিতে আছি, অনেক কষ্টে আছি। পর্যন্ত কেউ আয়া কোনো উদ্ধারও করে না, কেউ একটু সাহায্য করে না। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলায় পানিবন্দী রয়েছে 10 লাখের বেশি মানুষ। বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ট্রেন চলাচল। মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কুমিল্লার 14টি উপজেলায় 7 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এখনও বিপদসীমার উপর দিয়ে গোমতী নদীর পানি প্রবাহিত হচ্ছে। নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী রয়েছে প্রায় 21 লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।
খাগড়াছড়িতে চেঙ্গি, মাইনী ও ফেনী নদীর প্রবাহ বিপদসীমার নিচে নেমে এলেও জেলায় প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। ফেনী, কুমিল্লা সহ 11 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন, এই মুহূর্তে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে 11 জেলায় 3,52,00,000 টাকা, 20,650 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, 35 লাখ টাকার শিশু খাদ্য এবং সম পরিমাণ টাকার গো খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া বিগত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার এবং ভারতীয় ত্রিপুরা পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানির সমতল হ্রাস সেটা অব্যাহত রয়েছে। এর ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের যে পানি বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতি অব্যাহত রয়েছে। দেশ জুড়ে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে 7টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে 864 জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর হেলিকপ্টারে এ পর্যন্ত 19 রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পরশুরাম মডেল স্কুল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে 5 এবং ফেনীর লালপুর থেকে এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন। 24 আগস্ট পর্যন্ত আগে 24 ঘন্টায় সর্বমোট 2,300 দুর্গতকে হেলিকপ্টার ও বোট যোগে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে তারা। পাশাপাশি 18,394 প্যাকেট খাদ্য সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। সেনা ও বিমান বাহিনী এবং বিজিবি ও র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে 4,482 প্যাকেট খাদ্য সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর স্থাপিত 11টি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর 5টি, বিমান বাহিনীর 7টি, র্যাবের 2টি ও বিজিবির 1টি হেলিকপ্টার ইউনিট মোতায়েন রয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের উপযোগী রাখতে সেনাবাহিনীর 2টি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। বন্যা দুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষ্যে সেনাবাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানি টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। খাগড়াছড়ি জেলায় সাজেকে আটকে পড়া 260 পর্যটককে সেনাবাহিনীর 73টি যানবাহনে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত দেশের মধ্য ও পূর্বাঞ্চলে লাখো মানুষের পাশে দাঁড়িয়েছে সর্বস্তরের জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ত্রাণ কর্মসূচিতে সহায়তা দিতে টিএসসিতে নেমেছে মানুষের ঢল। ত্রাণ এবং দানকৃত অর্থে কেনা খাদ্য এবং অন্যান্য পণ্য উপদ্রুত এলাকায় নিয়ে যাচ্ছেন ছাত্র জনতা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ মধ্য ও পূর্বাঞ্চলের লাখো মানুষ ভাসছে পানিতে। ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে পরিবার পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনাহারে। মহাদুর্যোগের এমন সময়ে ঘরে বসে নেই ছাত্র জনতা, যারা এনে দিয়েছে নতুন এক বাংলাদেশ। টিএসসি 2024 সালের 24-এর অন্যতম একটি সুন্দর দৃশ্য। মূল ফটকের সামনে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে নানান যানবাহনে চেপে হাজার মানুষ ভিড় করছেন বন্যার্তদের সাধ্যমতো সহায়তা করার। ত্রাণ পেয়েই শিক্ষার্থীরা তা নিয়ে রাখছে টিএসসির ভেতরের নির্দিষ্ট বুথে। এই ছাত্র সমাজ কখনো ঘুমায় না। আমরা সারা রাত দিন রাত পরিশ্রম করতেছি। এখানে সারা বাংলাদেশ থেকে এখানে বন্যার্তদের জন্য সাহায্য আসতেছে। শুকনা খাবার, ওষুধ,
স্যালাইন, কাপড় সব কিছু দিচ্ছে। যত ধরনের খাদ্যদ্রব্য এসেছে, কাপড় চোপড় এসেছে, সব কিছু আজকে সকাল পর্যন্ত ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয়েছে গন্তব্যস্থলে। শুধু ব্যক্তিগত উদ্যোগই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানও দিয়ে যাচ্ছে বন্যার্তদের জন্য খাবার, ওষুধ সহ দরকারি সামগ্রী। সবাই যদি আমরা একত্রভাবে কাজ করি তো গোটা দেশটাকে সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা নিয়ে আসতে পারবো। আশা করছি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো। টিএসসির ভেতরে চলছে শিক্ষার্থীদের বিরামহীন কর্মযজ্ঞ। বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করে তা প্যাকেজিংয়ে ব্যস্ত সময় পার করছে একদল শিক্ষার্থী, আবার অন্যদল পুরো কার্যক্রম করছে তদারকি। আমরা আমাদের দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং এটার জন্য আমাদের সবারই হেল্পের প্রয়োজন। যদি আমরা সবাই যে একসাথে কাজ করছি একটা বড় পরিবার আকারে, এত ত্রাণ যাওয়া, এভাবে সাহায্য আসা, এভাবে সবাই এক হয়ে সবাইকে সাহায্য করতে পারাটা এটা কোনোদিন হয়নি। এখন সময় হচ্ছে বাংলাদেশকে একদম গুছানো নতুন করে তৈরি করার। বন্যার্তদের কষ্ট লাঘবে সব শ্রেণী পেশার মানুষের এমন স্বতঃস্ফূর্ত সারা সত্যিই বিস্ময় জাগানিয়া। ভালোবাসা, সহমর্মিতার এই গল্প যে নতুন জাগরণের জানান দিচ্ছে তাতে কোনোই সন্দেহ নেই। দূর আকাশ থেকে হয়তো মিটিমিটি করে হাসছে মীরমুগ্ধ আর আবু সাইদরা। তাদের সহপাঠী, তাদের বন্ধু আকস্মিক বন্যায় মানবিক বিপর্যয়ের শিকার মানুষের খাদ্য সংকট নিবারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তাদের সহপাঠীরাই মানুষের খাদ্য নিবারণে কাজ করে যাচ্ছেন। এজন্য এক নতুন বাংলাদেশের অদম্য হাতছানি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার 14 গ্রাম উপজেলায় বন্যা যতদিন থাকবে ততদিন ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার 14 গ্রাম উপজেলার আলকড়াই ইউনিয়নে বন্যা কবলিত এলাকার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। আর বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একরামুল হক হারুন এলাকার বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। ফেনীর পার্শ্ববর্তী জেলা কুমিল্লা 14 গ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পানির নিচে তলিয়ে আছে। তার মধ্যে আলকোরা ইউনিয়নের বান্দরজলা, বাকগ্রামের বাড়িঘর তলিয়ে যাওয়া, শতাধিক মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন কাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের স্কুল ঘরে। সড়কে বুক সমান পানি ডিঙ্গিয়ে অনেককে খাবার সংগ্রহ করতেও দেখা যায়। ইউনিয়নটি বান্দরজলা, বাকগ্রাম, ধুপাকিলা, কুলাসার সহ বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকায় আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্দেশে তার ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একরামুল হক হারুন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই সময় স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আজকে দেখলাম যে এই এলাকা অত্যন্ত ভয়াবহ এবং সকলের ঘরবাড়ি সকল কিছু পানির নিচে চলে গেছে। আমরা এটার জন্য অত্যন্ত দুঃখিত। আল্লাহর কাছে আমরা দোয়া চাই যেন অতি সত্বর আল্লাহর এই গজব থেকে আল্লাহ মানুষকে যেন রেহাই অবস্থা চালিয়েছেন। সকলেই এই দুর্গত এলাকার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করি, আপনাদের যা যা সাধ্য আছে সকলেই সবাই এগিয়ে আসবেন। এদিকে আলকোরা ইউনিয়নের কুলেশার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাবেক এমপি জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সময় জামাতের বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন। গবাদি পশু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অনেকে সাথে করে কিন্তু তাদের যে গবাদি পশু সেটা কিন্তু তারা নিয়ে এসছেন। আমরা এখানে যতটুকু জেনেছি বা শতাধিক লোক বাকগ্রাম কাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয় যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। এখানে যারা ব্যক্তিগত উদ্যোগে কিন্তু অনেকে কিন্তু সহযোগিতা করছেন। আমরা দেখেছি যে অর্থাৎ সাবেক এমপি যে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে কিন্তু বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় তারা বিতরণ করছেন। তারা প্রত্যাশা করছেন যে অর্থাৎ বিত্তবান যারা আছেন তারাও যাতে এই দুর্যোগ মধ্যে যাতে বন্যা কবলিত এলাকা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে অর্থাৎ এই সহযোগিতা করে। সাবেক এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বন্যা যতদিন থাকবে ততদিন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। উপহার বলবো, ত্রাণ বলবো না, আজকে নিয়ে আসছি, এটা অব্যাহত থাকবে। যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন এই সহায়তা অব্যাহত থাকবে। যারা হত্যা নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচার আইন করবে জানিয়ে একটি শান্তির 14 গ্রাম গড়ে তোলার প্রত্যয় জানান জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুমিল্লা। রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার রাত 9টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ অনেককে
আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের এক পর্যায়ে রাত 10:45টার দিকে আনসার সদস্যরা পিছু হটে। এর আগে রোববার বিকেলে আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি জানান, আনসারে গ্রেস প্রথা থাকছে না। পাশাপাশি আন্দোলনরতদের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানের আশ্বাসও দেন তিনি। চাকুরি জাতীয়করণে তাদের দাবি কমিটির মাধ্যমে সুপারিশ করার কথাও বলেন উপদেষ্টা। এ সময় গ্রেস প্রথা তোলার আশ্বাসে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন আনসার সদস্যরা। এখন থেকে রেস প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে গণতান্ত্রিক সরকার গঠনে নির্বাচন সহ বিভিন্ন পদক্ষেপে রোড ম্যাপ প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দিয়েছে 12 দলীয় ও সমমনা জোট। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটি এবং সমমনা জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সতর্কতা ছাড়াই ত্রিপুরার বাঁধ খুলে দেয় বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিভিন্ন বাঁধ নিয়ে পর্যালোচনার আহ্বান জানায় জোটের নেতারা। বন্যার্তদের সহায়তায় জোটের নেতাকর্মী সহ সারা দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান নজরুল ইসলাম খান। গণমানুষের যে দৈনন্দিন জীবনের যে জরুরি সমস্যাগুলি আছে সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার আগামী দিনে কি করতে চান, কিভাবে করতে চান, এটার একটা রোড ম্যাপ যথাশীঘ্র সম্ভব প্রকাশ হওয়া দরকার, যাতে জনগণ সেই আলোকে কাজ করতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে। এদিকে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেয়া 487 জনের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। শেখ হাসিনার অনুগত কেউ প্রশাসনে থাকলে অবিলম্বে তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন হাফিজ উদ্দিন। শেখ হাসিনার আমলে বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। দলের 32 সেনানিবাসে আশ্রয় নিয়েছে 622 জন। যেই 487 জন ওখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি কয়েকদিন পরে একটি প্রতিবিপ্লব সংগঠিত করার চেষ্টা করা হয়েছে, যাতে মদত দিয়েছে কয়েকজন বিচারপতি এবং গোপালগঞ্জের কিছু প্রতিবেশী রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসী দল। কিভাবে তারা 5ই আগস্টের পরেও এই সাহস দেখায়, তার সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। 37 দিন বন্ধ থাকার পর চালু হলো মেট্রো রেল। রোববার উত্তর স্টেশন থেকে সকাল 7:10 মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম ট্রেন। যানজটের নাকাল রাজধানীতে মেট্রো সেবা ফিরে পেয়ে আনন্দিত নগরবাসী। এদিকে সংস্কার না হওয়ায় আপাতত বন্ধ থাকছে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। এমআর আসাদের প্রতিবেদন। যানজটের শহর ঢাকায় আশীর্বাদ হয়ে আসে মেট্রো রেল। ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসে একদল দুর্বৃত্ত ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেয় দুটি স্টেশন। এরপর থেকেই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। 37 দিন পর রোববার সকাল 7:10 থেকে শুরু হয় মেট্রো রেল চলাচল। এতে স্বস্তি ফিরেছে কর্মজীবীদের মধ্যে। খুবই আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আজ 37 দিন পর যাইতেছি, দিয়ে বাড়ি উত্তরে যাইতেছি আর কি। বিগত সরকার বলেছিল এটা 1 বছর সময় লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা 1 মাসের মধ্যেই 37 দিন পরে চালু হয়ে গেছে। এটা কল্পনাও করিনি যে এত দ্রুত এটা চালু হবে। আমি মনে করি যে বর্তমান যে সরকার দায়িত্বে আছেন ওনাদের এটা একটা বিগ ইনিশিয়েটিভ। এতদিন পরে মেট্রো রেল যখন চালু হয়েছে, এটা আমাদের সবার কাছে একটা যে আনন্দের বিষয় যে আমরা খুব শর্ট টাইমের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারবো। সেবা শুরুর পর নতুন সরকারের কাছে অনলাইনে টিকিট সংগ্রহের সুযোগ চান যাত্রীরা। এতে বাঁচবে মূল্যবান সময়, স্টেশনে কমবে ভিড়। এই টিকিট কাউন্টার গেলে বুথগুলো নষ্ট হওয়ার সাথে সাথে আমরা 10 মিনিটের মধ্যে আমরা একটা সংস্কার চাই। না হলে দেখা যায় কি যে
দুইটা বুথ নষ্ট হলে তৃতীয়টা অনেক চাপ পড়ে যায়। আমাদের এমআরটি পাস কার্ডে আমরা যে টাকাটা রিসার্চ করি এটার জন্য আমাদের দেখা যায় যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়ায় থাকতে হয়। তো যদি যথাযথ কর্তৃপক্ষ এই জায়গা থেকে একটু দৃষ্টি দিত। সংস্কারের পাশাপাশি যন্ত্রপাতি ঠিকঠাক না করা পর্যন্ত আপাতত বন্ধ থাকছে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় 25 জনের মৃত্যু, প্রতিশোধের দহনে ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা। এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়, রাওয়ালপিন্ডি টেস্ট 10 উইকেটে হারল স্বাগতিকরা, সাকিবের বিশ্ব রেকর্ড। দুজনার চোখে চোখ রেখে, হাতে হাত রেখে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না। সাথী হারা পাখি জানে হারানোর জ্বালা। রাইয়ের মতো একটা মেয়েকে ভালোবেসে অনেক কিছু শেখা যায়, একটা ভালো মানুষ হতে ইচ্ছে করে। ভালোবাসি তাই তোকে চাই আমার পৃথিবী জুড়ে। তুই আমার ঠকাইতেছ, আসবে যেদিন মানি তুই আমার বিয়া করবি না। দেবরে জামদানি আপনারে বিয়া করলে আমার যাচ্ছে কি রাজপুতের মতো বর চাই তোমার? আমার বয়নার বিয়ে হতে পারে না। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি তাবশির আলিজা। দেশের কৃষি, জ্বালানি ও জলবায়ু খাতে যুক্তরাষ্ট্রকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাবের সঙ্গে বৈঠকে শেষে তিনি বলেন, বেসিস সহ টেকনিক্যাল খাতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। জিএসপি নিয়ে শর্ত পালনে যুক্তরাষ্ট্র তাগিদ দিয়েছে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। শর্ত প্রতিপালন হলে, কারণ ওদের সিস্টেমটা হলো এগুলো প্রতিপালন না করলে হাইয়েস্ট লেভেলে ওরা কংগ্রেস যে আছে, সেনেট আছে, ওরা কিন্তু সহজে এগুলো করবে না। এখানে বলে দিলাম, একজন বক্তৃতা দিয়ে দিলাম, এখানে হবে না ওই শর্ত। এবং আমরা জানি কি সেগুলো খুব ডিফিকাল্ট না আমাদের দিক থেকে বিষয়টা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, রাজধানীর পশ্চিম নাখালপাড়ার বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2018 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে এমপি নির্বাচিত হন আব্দুস সোবাহান গোলাপ। সবশেষ গত ডিসেম্বরে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। এর আগে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন গোলাপ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালান। 1991 সালের জানুয়ারি মাস হতে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি কত জনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা কমিয়েছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। রোববার
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কোনো রূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। আকস্মিক বন্যায় দিশেহারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণদের সংগঠন JCI ঢাকা পায়োনিয়ার। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার প্রান্তিক ৬০০ বানভাসীর হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন JCI এর ন্যাশনাল ডিরেক্টর আল শাহরিয়ার সহ অন্য সংগঠকরা। বন্যা কবলিত পরিবারের মাঝে চাল, ডাল, মোমবাতি, তেল, লবণ, বিস্কুট, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়। JCI এর মানবিক এই আবেদনে আবাসন প্রকল্প স্বপ্নভূমি সহ এগিয়ে আসেন একাধিক ব্যক্তি ও সংস্থা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন রূপগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গোলাম দস্তগীর গাজীর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। রূপগঞ্জ বিএনপির সহসভাপতি আজিজ মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফেসিবাদী স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার। পানি কমলেও বন্যা দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয়, খাদ্য বাসস্থান সংকটে হাহাকার, বিভিন্ন স্থানে ২০ জনের মৃত্যু। বন্যার্তদের সহায়তায় ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল, সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত বলছে ছাত্র জনতা। এবং ৩৭ দিন পর মেট্রো রেল চলাচল শুরু, নগরবাসীর স্বস্তি। আপাতত বন্ধ থাকছে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।